আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের কড়া হুঁশিয়ারি, মিসাইল ইস্যুতে আপোষ নয়। ট্রাম্প নির্দেশ দিলেই ইরানে কয়েক সপ্তাহের অভিযান চালাবে যুক্তরাষ্ট্র, রয়টার্স। কুখ্যাত এপস্টেইনকে নিয়ে চিকিৎসকের বিস্ফোরক দাবি। নিজস্ব তৈরি যুদ্ধবিমান কান এর নতুন প্রোটোটাইপ উন্মোচন করল তুরস্ক। প্রেসিডেন্ট মাদুরো এবং ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস নিরপরাধ, ডেলসি। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরান এবং তাদের মিসাইল কর্মসূচি নিয়ে বিতর্ক যেন থামছেই না, বরং সময়ের সাথে সাথে তার নতুন রূপ নিচ্ছে। আর এরই মধ্যে ইরান তাদের অবস্থান আরও কঠোর ভাষায় স্পষ্ট করে দিয়েছে যে মিসাইল বা ক্ষেপণাস্ত্র ইস্যুতে তারা কোনো ধরনের আপোষ করবে না। ইরানের পক্ষ থেকে দেওয়া এই কড়া হুঁশিয়ারি মূলত পশ্চিমা বিশ্ব এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রতি একটি সরাসরি বার্তা হিসেবে দেখা হচ্ছে, যেখানে তেহরান পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তাদের প্রতিরক্ষা সক্ষমতা বা মিসাইল টেকনোলজি নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই, কারণ এটি তাদের জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ এবং সার্বভৌমত্বের প্রতীক। ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব বারবারই বলে আসছেন যে তাদের মিসাইল কর্মসূচি সম্পূর্ণরূপে আত্মরক্ষামূলক এবং এটি কোনোভাবেই পারমাণবিক অস্ত্র বহনের জন্য তৈরি করা হয়নি। কিন্তু পশ্চিমা দেশগুলো এবং ইসরায়েল বরাবরই অভিযোগ করে আসছে যে ইরানের এই ব্যালিস্টিক মিসাইলগুলো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে। এই পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ পর্যায় থেকে আসা এই ঘোষণাটি জিওপলিটিক্স বা ভূ রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে, কারণ যখন ভিয়েনাতে পরমাণু আলোচনা বা অন্যান্য কূটনৈতিক প্রচেষ্টার কথা শোনা যায়, ঠিক তখনই মিসাইল ইস্যুতে এমন অনর অবস্থান আলোচনার টেবিলে বড় ধরনের বাধা সৃষ্টি করতে পারে। আপনারা জানেন যে গত কয়েক বছর ধরে ইরান তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মিসাইলগুলোর পাল্লা এবং নির্ভুলতা বা প্রিসিশন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে, যা সামরিক বিশ্লেষকদের মতে এই অঞ্চলের শক্তির ভারসাম্য বা ব্যালেন্স অফ পাওয়ারে পরিবর্তন আনতে সক্ষম। ইরানের কর্মকর্তারা বলছেন, যখন তাদের প্রতিবেশী দেশগুলো বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কিনছে এবং পশ্চিমা দেশগুলো মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বজায় রাখছে, তখন ইরান কেন তাদের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলবে না, এই প্রশ্নটি তারা বিশ্ব নেতাদের সামনে ছুড়ে দিয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন ইরানের এই অনর অবস্থানের পেছনে রয়েছে তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক সমর্থন এবং আঞ্চলিক মিত্রদের ভরসা, যারা মনে করে যে পশ্চিমাদের চাপের মুখে নতি স্বীকার করলে তা ভবিষ্যতে তাদের দুর্বল করে দেবে। তাছাড়া ইরান এটাও বোঝাতে চাইছে যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা স্যাংশন দিয়ে তাদের সামরিক অগ্রগতি থামানো যাবে না। যুক্তরাষ্ট্রের দিকে, যেখানে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের একটি বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য, যা মধ্যপ্রাচ্যের সমীকরণকে পুরোপুরি বদলে দিতে পারে। রয়টার্সের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি পুনরায় ক্ষমতায় আসেন এবং তিনি যদি নির্দেশ দেন, তবে মার্কিন সামরিক বাহিনী ইরানে কয়েক সপ্তাহের জন্য একটি বড় ধরনের অভিযান বা অপারেশন চালানোর সক্ষমতা রাখে এবং সেই অনুযায়ী পেন্টাগন বা মার্কিন প্রতিরক্ষা দপ্তরের পরিকল্পনাও প্রস্তুত থাকতে পারে। এই খবরটি এমন এক সময় সামনে এলো যখন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি এবং আসন্ন নির্বাচন নিয়ে বিশ্বজুড়ে কৌতূহল তুঙ্গে, আর ট্রাম্পের অতীত রেকর্ড বলে যে তিনি ইরানের ব্যাপারে বরাবরই কঠোর নীতি বা ম্যাক্সিমাম প্রেশার ক্যাম্পেইন অনুসরণ করেছেন। প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে এই সম্ভাব্য অভিযানটি কোনো দীর্ঘমেয়াদী যুদ্ধ বা দখলদারিত্বের জন্য নয়, বরং এটি হতে পারে নির্দিষ্ট কিছু সামরিক স্থাপনা, মিসাইল সাইট বা পরমাণু কেন্দ্রগুলোকে লক্ষ্য করে একটি তীব্র এবং সংক্ষিপ্ত বিমান হামলা বা নৌ অভিযান। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, কয়েক সপ্তাহের এই অভিযানের মূল লক্ষ্য হতে পারে ইরানের সামরিক অবকাঠামোকে দুর্বল করে দেওয়া, যাতে তারা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের স্বার্থ বা তাদের মিত্রদের উপর কোনো বড় হুমকি সৃষ্টি করতে না পারে। তবে এই ধরনের কোনো নির্দেশ দিলে তার ফলাফল কী হতে পারে তা নিয়েও গভীর বিশ্লেষণের প্রয়োজন রয়েছে, কারণ ইরান নিশ্চয়ই বসে থাকবে না এবং তাদের প্রক্সি বাহিনীগুলো পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে আছে, যা একটি সর্বাত্মক সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। তাছাড়া বিশ্ববাজারে তেলের দাম, হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্য এবং সামগ্রিক অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে, যা হয়তো কোনো মার্কিন প্রেসিডেন্টকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কয়েকবার ভাবতে বাধ্য করবে। রয়টার্সের এই রিপোর্টটি মূলত মার্কিন সামরিক বাহিনীর প্রস্তুতি এবং সক্ষমতার একটি চিত্র তুলে ধরেছে, যেখানে বোঝানো হয়েছে যে রাজনৈতিক সিদ্ধান্ত আসামাত্রই অ্যাকশনে যাওয়ার জন্য তারা প্রস্তুত, কিন্তু প্রশ্ন হল, বাস্তবে কি এমন পরিস্থিতি তৈরি হবে?
গত কয়েক বছর ধরে বিশ্বজুড়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছে, আর তা হল জেফ্রি এপস্টেইন এবং তাকে ঘিরে থাকা রহস্যময় জগৎ, যেখানে সম্প্রতি একজন চিকিৎসকের বিস্ফোরক দাবি নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে। আপনারা হয়তো এপস্টেইনের নাম শুনেছেন তার বিত্ত বৈভব এবং পরবর্তীতে তার বিচার ও কারাগারের ঘটনার কারণে। কিন্তু এবার একজন চিকিৎসক এমন কিছু তথ্য সামনে এনেছেন যা প্রচলিত ধারণা বা অফিসিয়াল ন্যারেটিভকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। এই চিকিৎসক, যিনি এপস্টেইনের কেস বা তার মেডিকেল রিপোর্টের সাথে কোনো না কোনোভাবে যুক্ত ছিলেন বা পর্যবেক্ষণ করেছেন, তিনি দাবি করেছেন যে এপস্টেইনের শারীরিক বা মানসিক অবস্থা নিয়ে যে তথ্যগুলো পাবলিক ডোমেইনে বা জনসাধারণের সামনে আনা হয়েছিল, তার মধ্যে বড় ধরনের অসঙ্গতি রয়েছে। চিকিৎসকের এই দাবির মধ্যে এমন কিছু ইঙ্গিত রয়েছে যা থেকে মনে হতে পারে যে এপস্টেইনের মৃত্যু বা তার শেষ দিনগুলোর ঘটনা প্রবাহ হয়তো অতটা সোজাসাপটা ছিল না যতটা আমরা জানি, অথবা তার মানসিক স্বাস্থ্যের এমন কোনো দিক ছিল যা আগে গোপন রাখা হয়েছিল। এই বিস্ফোরক মন্তব্যটি সোশ্যাল মিডিয়া এবং নিউজ আউটলেটগুলোতে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে, কারণ এপস্টেইনের সাথে বিশ্বের অনেক প্রভাবশালী ব্যক্তির নাম জড়ানো ছিল এবং মানুষ সবসময় সন্দেহ করে এসেছে যে আসল সত্য হয়তো ধামাচাপা দেওয়া হয়েছে। চিকিৎসকের এই বক্তব্যে নির্দিষ্ট কিছু মেডিকেল টার্ম বা অটোপসি রিপোর্টের অসামঞ্জস্যতা নিয়ে কথা বলা হয়েছে, যা ফরেনসিক বা আইনি তদন্তের ক্ষেত্রে নতুন মোড় নিতে পারে। যদিও এই দাবির সত্যতা যাচাইয়ের জন্য আরও তদন্তের প্রয়োজন এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, কিন্তু সাধারণ মানুষের মনে যে প্রশ্নগুলো ছিল এই নতুন দাবির পর তা আরও ঘনীভূত হয়েছে। অনেকে মনে করছেন এই চিকিৎসকের বক্তব্য হয়তো প্যান্ডোরার বক্স খুলে দিতে পারে এবং এর ফলে হয়তো ভবিষ্যতে আরও অনেক অজানা তথ্য বেরিয়ে আসবে, যা এতদিন লোকচক্ষুর অন্তরালে ছিল। এই বিষয়টি নিয়ে আপনাদের কৌতূহল থাকাটিই স্বাভাবিক, কারণ যখনই হাই প্রোফাইল কোনো ব্যক্তির মৃত্যুর কারণ বা পরিস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে, তখন তা ষড়যন্ত্র তত্ত্ব বা কনস্পিরেসি থিওরিকে উস্কে দেয়। প্রতিরক্ষা প্রযুক্তির জগতে তুরস্ক যে নতুন বিপ্লব ঘটাচ্ছে তার সর্বশেষ এবং সবচেয়ে বড় উদাহরণ হল তাদের নিজস্ব তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কানের নতুন প্রোটোটাইপ উন্মোচন। এটি তুরস্কের জন্য শুধুমাত্র একটি বিমান নয়, বরং তাদের জাতীয় গর্ব এবং প্রযুক্তির ক্ষেত্রে স্বাবলম্বিতার এক অনন্য প্রতীক হিসাবে বিবেচিত হচ্ছে, যা বিশ্ববাজারে তুরস্ককে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। সম্প্রতি আঙ্কারাতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন প্রোটোটাইপটি বিশ্বের সামনে আনা হয়, যেখানে এর অত্যাধুনিক ডিজাইন, স্টিলথ প্রযুক্তি বা রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা এবং সুপারসনিক গতি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। কান প্রজেক্টটি তুরস্কের এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজ বা TAI এর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এবং এর লক্ষ্য হল তুরস্ককে সেই গুটিকয় দেশের তালিকায় স্থান করে দেওয়া যারা নিজস্ব প্রযুক্তিতে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট তৈরি করতে সক্ষম। আপনারা জানেন, আমেরিকা তাদের F-35 প্রোগ্রাম থেকে তুরস্ককে বাদ দেওয়ার পর অনেকেই ভেবেছিল তুরস্কের বিমান বাহিনী দুর্বল হয়ে পড়বে, কিন্তু প্রেসিডেন্ট এরদোয়ান এবং তুর্কি প্রকৌশলীরা একে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছিলেন এবং তারই ফলশ্রুতিতে আজকের এই কান যুদ্ধবিমান। নতুন এই প্রোটোটাইপে উন্নত এভিয়নিক্স, সেন্সর ফিউশন এবং শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা একে আধুনিক আকাশযুদ্ধে অত্যন্ত কার্যকরী করে তুলবে বলে দাবি করা হচ্ছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, তুরস্কের এই সাফল্য কেবল তাদের নিজস্ব চাহিদাই মেটাবে না, বরং ভবিষ্যতে পাকিস্তান, আজারবাইজান বা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর কাছে এই বিমান রপ্তানি করে তুরস্ক বিশাল অর্থনৈতিক ফায়দা লুটতে পারে। এই বিমানের ডিজাইন এবং ক্ষমতা দেখে অনেকেই একে মার্কিন F-22 বা F-35 এর সাথে তুলনা করছেন, যদিও এটি এখনও উন্নয়নের পর্যায়ে রয়েছে। কিন্তু এর প্রথম সফল ট্যাক্সি ট্রায়াল এবং প্রোটোটাইপ উন্মোচন প্রমাণ করে যে তুরস্ক সঠিক পথেই আছে। তুর্কি জনগণের মধ্যে এই বিমান নিয়ে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে এবং সোশ্যাল মিডিয়াতে এর ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে, যা তাদের জাতীয়তাবোধকে আরও শানিত করেছে। আমেরিকার দেশ ভেনিজুয়েলা থেকে এসেছে, যেখানে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জোর গলায় দাবি করেছেন যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস সম্পূর্ণ নিরপরাধ। এই দাবিটি এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো ভেনেজুয়েলার সরকারের বিরুদ্ধে মাদক পাচার, দুর্নীতি এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে একের পর এক নিষেধাজ্ঞা বা স্যাংশন আরোপ করেছে এবং মাদুরো সরকারের ওপর আন্তর্জাতিক চাপ ক্রমশ বাড়ছে।
ডেলসি রদ্রিগেজ একটি সংবাদ সম্মেলনে বা পাবলিক বিবৃতিতে বলেছেন যে তাদের নেতার বিরুদ্ধে আনার সমস্ত অভিযোগ ভিত্তিহীন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এটি ভেনেজুয়েলার সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। তিনি উল্লেখ করেন যে ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেজ এবং প্রেসিডেন্ট মাদুরো দেশের জনগণের কল্যাণে কাজ করছেন এবং তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। এই বক্তব্যের মাধ্যমে তিনি মূলত ভেনেজুয়েলার অভ্যন্তরীণ সমর্থকদের চাঙা করার চেষ্টা করেছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বার্তা দিতে চেয়েছেন যে তারা কোনো চাপের মুখে নতি স্বীকার করবেন না। অভিযোগ রয়েছে যে মাদুরো সরকারের ঘনিষ্ঠরা রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে ব্যক্তিগত ফায়দা লুটছেন, কিন্তু ডেলসি রদ্রিগেজ এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন যে ভেনেজুয়েলার অর্থনৈতিক সংকটের মূল কারণ হল আমেরিকার অন্যায্য নিষেধাজ্ঞা, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। এই ঘটনাটি ভেনেজুয়েলার রাজনীতির জটিল সমীকরণকে আরও ঘোলাটে করে তুলেছে, কারণ একদিকে সরকারের এই দাবি, অন্যদিকে বিরোধী দল এবং আন্তর্জাতিক তদন্তকারীদের তথ্য প্রমাণ, সব মিলিয়ে সাধারণ মানুষ আসলে কাদের বিশ্বাস করবে তা নিয়ে বিভ্রান্তিতে আছে। তবে ডেলসি রদ্রিগেজের এই জোরালো সমর্থন এবং মাদুরো ও তার স্ত্রীর পক্ষে এই সাফাই গাওয়া প্রমাণ করে যে ক্ষমতাসীন দলের ভেতরে এখনও ঐক্য রয়েছে এবং তারা যে কোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকার জন্য লড়াই চালিয়ে যাবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের বক্তব্য আসলে কূটনৈতিক দর কষাকষির একটি অংশ, যাতে আলোচনার টেবিলে কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকা যায়।